আমি অরুণিমা আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠান নিয়ে। কাপ অফ চা উইথ অরুণিমা আপনারা সকলেই জানেন যে ইটস আ পজিটিভ অ্যান্ড ভেরি ইন্সপিরেশনাল অ্যান্ড মোটিভেশনাল টক শো, এবং চা খেতে খেতে আমরা এক একজন সাকসেসফুল মানুষের সাকসেস স্টোরিটা শুনে নিই। অ্যাজ উই নো দেয়ার ইজ নো শর্টকাট টু এনি সাকসেস। আমি আজকে আর কোনো বেশি কথা বলতে পারছি না, বিকজ আমার স্টুডিও আলো করে আজকে যিনি আছেন অ্যাজ এ গেস্ট স্পিকার, তিনি আর কেউ নন, আমাদের সকলের স্বনামধন্য এবং সকলের ভালো লাগার ভালোবাসার একজন মানুষ, নান আদার দেন আমাদের সকলের প্রিয়, আমরা যাকে জোজো বলে জানি, রাইট? সুতরাং আমাদের অলরাউন্ডার সিঙ্গার, একাধারে অভিনেত্রী, এক সময় অভিনয় করেছেন এবং চুটিয়ে দাপিয়ে পৃথিবী জুড়ে যার গানের খ্যাতি। তো আজকে আমরা তার সাকসেস স্টোরি নিয়ে চলে আসবো তোমাদের সামনে, কারণ তোমরা সকলেই জানো আমাদের সাকসেসফুল মানুষদেরকে, তোমরা চেনো জানো, কিন্তু জানো না যে তারা কিভাবে আজকে লড়াই করেছেন, হার্ডলস করেছেন, হার্ড ওয়ার্ক করেছেন, ধরে রেখেছেন, ভালোবেসেছেন, তাই আজকে তারা আকাশচুম্বী স্টার। সুতরাং আজকে আমি চলে যাই তার কাছ থেকে, শুনে নেব তার জয়যাত্রা। থ্যাংক ইউ সো মাচ আমার অনুষ্ঠানে আসার জন্য, তোমার ভ্যালুয়েবল টাইমটা দিয়েছো, বিকজ এটা আমার প্রাইড, অ্যান্ড মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি শুনবো, আজকে সকলে জানি আমরা বাংলা তথা দেশে বিদেশে সব জায়গায় জোজো নামটা জানে না এমন কোনো মানুষ নেই। তো এই জায়গায় একটা স্টারডম লাইফ একদিনে হয়নি, রাইট? তো কবে থেকে শুরু হয়েছিল তোমার স্টার্টিংটা, যদি তুমি বলো। বেসিক্যালি কোনো কিছুই একদিনে হয় না আমার মনে হয়। আর আমার তবে হ্যাঁ, আমার ক্যারিয়ারটা শুরু হয়েছে অনেক ছোটবেলা থেকে। মা বাবা, যেহেতু আমার পরিবারেই গান বাজনা ছিল এবং বাবা অভিনয় জগতে ছিলেন, সো গানটা এবং স্টেজ আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। মানে সেটা পরবর্তী সময় আমার দিদারা যখন গল্প করতো, যখন আমার বোঝার মতন ক্ষমতা হলো আর কি, তখন আমি বুঝলাম যে মা বাবা যখন শোতে যেতেন কখনো তাদের সঙ্গে যেতাম, নিজে মায়ের রিহার্সালে থাকতাম, মায়ের গানের স্কুল ছিল। সো কোথাও একটা সারাক্ষণ সঙ্গীতই আমাকে জুড়ে থাকতো। ন্যাচারালি সঙ্গীতের বাইরে, পড়াশোনা ছাড়া সঙ্গীতের বাইরে আর অন্য কিছু কখনো ভাবিনি। তো মায়ের হাত ধরেই মায়ের অনুষ্ঠানে গিয়েই আমার পারফরমেন্স করা শুরু, এবং তারপর থেকে আমার জন্য মানে শোজ আসে, এবং কিছুটা পড়াশোনার চাপে খুব একটা যে শো করবে ইয়ে করবে এটা মাও কখনো ঠিক করেননি বা এরকম ভাবেননি। যখন শো আসা শুরু করলো তখন বয়স ছিল তখন 6 বছর। ও মাই গড, 6 বছর থেকে, রাইট? মানে আমিও হয়তো এটা জানতাম না। ভাবো 6 বছর বয়সে তার গানের অলরেডি অফার আসা শুরু হয়ে গেছিল। তারপরে আস্তে আস্তে শোজ চললো, কিছু কমার্শিয়ালসে গাইলাম, আর একটু বড় হলাম যখন। তারপরে যেটা টার্নিং পয়েন্ট হলো যে একজন বড় অর্গানাইজার সজল মিত্র, তিনি, আমি সজল মামা বলি, তিনি আমাকে অ্যাজ এ কো আর্টিস্ট মুম্বাই স্টার্সদের সঙ্গে যুক্ত করলেন তার গ্রুপে। সো দ্যাটস হাউ ইট কিপস অন গোয়িং, অ্যান্ড আমার পপুলারিটি বাড়তে শুরু করলো। তারপর ডেফিনেটলি আরো অনেক মাঝখানে অনেক ছবিতেও তোমাকে দেখা গেছে, এবং মানে মানে কি বলবো, ডার্ক সাইডে সুন্দরী অভিনেত্রী, মানে এরকম নয় যে আমরা হঠাৎ শখে করলাম, নট লাইক দ্যাট। অনেকগুলো ছবি আমি নিজেও দেখেছি। অ্যাকচুয়ালি দেখো, আমার যেটা মনে হয় যে গান করা বা অভিনয় করা দুটোই 24 আওয়ার্স জব। ইউ ক্যানট ট্রিট লাইক এ পার্ট টাইম লাভার। তো হ্যাঁ, তো কাজেই অভিনয় তো ডেফিনেটলি বাবার জন্য আমাদের পরিবারে আছে, আমার রক্তে আছে, তো সেই ভালোবাসাটা আছে। কিন্তু যেহেতু আমি গানকে বেশি সময় দিয়েছি, এই জন্য অভিনয়টায় খুব বেশি সময় দেওয়া হয়নি। আর এখন যেহেতু অনেকটা মানে দিনকাল বদলে গেছে, নিয়ম সিস্টেম সবকিছু বদলে গেছে, কিন্তু যেই সময় আমি অভিনয় করেছি, যেই সময় প্রভাতদার ছবি করেছি, যেই সময় ইনফ্যাক্ট প্রভাতদারও ছবির আগে আমি একদম ছোটবেলায় ফার্স্ট গেস্ট অ্যাপিয়ার করি উইথ মাই ফাদার when I was 2+। তুষার তীর্থ অমরনাথ বলে একটি ছবি এসেছিল, সেইটাতে। তারপরে শুভরাত্রি
শুভরাত্রি, if I'm not হ্যাঁ, wrong, with the name, শুভরাত্রি বলে একটা মেগা সিরিয়াল হয়েছিল, টিভি সিরিয়াল। সেইটাতে আমি রূপা গাঙ্গুলির ছোটবেলার চরিত্র করেছিলাম। সেটা পার্থ প্রতিম চৌধুরীর মোস্ট প্রবাবলি ছিল এরম ভাবেই। এবং তারপরে প্রভাতদার ছবি করা, প্রভাতদার ছবির পরে খুব একটা ছবি করিনি আমি, কারণ আমার বিয়ে হয়, মানে আমি বিয়ে করি, আমার বিয়ে হয় না, আমি নিজে বিয়ে করি, আমার বাচ্চা হয়, সো একটুখানি গ্যাপ ছিল, বাট শোজ চলছিল। আর তখন একটা সমস্যা হয়েছিল প্রভাতদার ছবি করার পরে, যখন প্রভাতদা বা ওই সময় ইন্ডাস্ট্রিতে যেটা বলতেন আর কি ডিরেক্টররা, যে যদি হিরোইন গিয়ে পাড়ায় পাড়ায় গান গায় তাহলে হিরোইনের ক্রেজ কমে যাবে। হ্যাঁ, বাট তখন সেটা নিয়ম ছিল যে হিরো হিরোইনদেরকে অত দেখা যাবে না। রাইট। ছোটবেলা থেকে তোমার মানে গান এবং অভিনয় দুটোই অভিনয়ের জায়গাটাতেই ছিল। সো অভিনয়টা ওরম ভাবেই তো, ওই জন্য মানে আমি যেহেতু গানটা অনেক বেশি করেছি, মানে অনুষ্ঠান করাটা আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি ছিল, তো সেই জন্য আর সেইভাবে তখন মেগা সিরিয়াল বলো বা সিনেমা বলো সেটাকে সময় দেওয়া হয়নি। তবে হ্যাঁ, আমি যখন যখন সুযোগ পেয়েছি এবং আমার কাছে সে অফার এসছে, আমি তখন অভিনয় করেছি। রিসেন্ট টাইমসেও করেছি, গুড্ডু গুড়িয়া বলে একটি সিরিয়াল করেছি, ইয়েতে হইচইতে দুপুর ঠাকুরপুর একটা সিজন করেছি। সো অভিনয়টাকে আমি খুব ভালোবাসি, বাট ওটাই সময়টা একটু সমস্যা হয়ে যায়। বাট ইয়া, আমার গানের মাধ্যমেও যে কটা প্লেব্যাক করেছি, গানের মাধ্যমে অভিনয় করেছি। একদম, দ্যাটস দ্য থিং। একজন পজিটিভ মানুষ হতে হয় হয়তো, আর সবকিছু খুব ইজিলি, মানে জিনিসটাকে কোনো কিছুই আমার হার্ডলস বলে কিছু থাকে না। দ্যাটস ওয়াই শি ইজ সাচ এ সাকসেসফুল পার্সোনালিটি অফ মানে সিঙ্গিং দুনিয়া। তো সুতরাং গান, অভিনয় তার কাছে, মানে আমার তো মনে হয় আমিও যত তার অভিনয় দেখেছি এবং স্টেজে যখন পারফর্ম করেছে উনি, তখন কত সাবলীল। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন, মানে এই যে ধরো গানে তুমি যখন স্টেজে ওঠো, পুরো যে স্টেজকে যে মাতানোর ব্যাপারটা থাকে, ইউএসপিটা কি? মানে তোমার মনে হয় তোমার ইউএসপিটা কি? মানে ধরো আজকে তোমার স্টেজে যখন তুমি ওঠো, তখন একটা ব্যাপার করে যে মিস জোজোর প্রোগ্রাম। দেখো, সেইটা তো ডেফিনেটলি ওটা একলা আমার কাজ নয়। হ্যাঁ, পারফর্ম করাটা ডেফিনেটলি আমার কাজ, এবং আমি সবসময় এটা বিশ্বাস করি যে আমি যেটা করতে এনজয় করব, সেই রিফ্লেকশনটাই আমার অডিয়েন্সের মধ্যে হবে। এবং সেটাই বরাবর হয়ে এসছে যে আমি যেহেতু পারফর্ম করতে এনজয় করি, এবং আমার ওই রিফ্লেকশনটাই হয়তো, আমার ওই এনার্জিটা হয়তো আমার অডিয়েন্স আমাকে ফিরিয়ে দেয়। এবং মানুষ আমার অনুষ্ঠানে আসছেন, যদি সারাদিনের টেনশন, দুঃখ, কষ্ট ভুলে গিয়ে একটু নেচে ফেলেন, গেয়ে ফেলেন, ওখানেই আমার অ্যাচিভমেন্ট। রাইট। তো আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, যে একটা সেলিব্রিটি ফ্যামিলিতে জন্ম, মানে বাবা ওরকম নাম করা অভিনেতা, মা গানের এতে, তোমার কি ছোটবেলা থেকে তখন একটা মানে আলাদা, তুমি যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যামিলিতে জন্ম, তোমার, তুমি ছোটবেলা থেকে গ্রোন আপটা ওরকম, তোমার কি ওরকম ছোটবেলা থেকে একটা কি বলে সেলেব ফ্যামিলির ওই ব্যাপারটা কি ছিল? না, আমাদের বাড়িতে বেসিক্যালি দেখো, আমার কাছে বাবাই, আমার কাছে বাবা মৃণাল মুখার্জি, আর আমার মা গান করতেন, বাট মায়ের ফ্যামিলি হ্যাজ গট আ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমার দিদা দাদু সবাই এমএলএ ছিলেন, তো কাজেই না, আমার ওই রকম কিছু ছিল না। বিকজ আমি সবসময় দেখেছি বাবা মাকে খুব সিম্পল লাইফ লিড করতে, বাট যেহেতু তারা যে প্রফেশনটাই আছে, বা মা যেহেতু পলিটিক্যাল বাড়ির মেয়ে, একটা পাবন্দি তো ছিল ডেফিনেটলি। আই ওয়াজ নট সাপোজ টু গো আউট উইথ এনিওয়ান অর এনিবডি অর এভরি ফ্রেন্ড, কারণ স্কুল, বাড়ি, আর না হলে আমার নিজের কাজ, এর বাইরে আই ওয়াজ নট সাপোজ টু গো মানে অ্যালাউড টু গো আউট, কারণ ফর সিকিউরিটি রিজনস। সো সেই কারণে একটুখানি পাবন্দি ছিল। Otherwise, I was like just a normal child next door. মানে আমি বন্ধুদের সঙ্গে খেলা করেছি, পাড়ার বন্ধুদের সঙ্গে, বাকি স্কুল থেকে এসছি, মজা, ফুচকা, আলু কাবলি, ঝালমুড়ি সবই খেয়েছি।
মানে মানে মানুষ যারা ইউথ, যে আজকে ইউথ কিন্তু আজকে ইউথরা ওইসব খায় না, ইউথরা বার্গার খায়, কিন্তু এখনো অব্দি সেই বুঝতে পারছো তোমরা, আমাদের সময় তো মল ছিল না, আমরা ওই জন্য পাড়াতেই লুকোচুরি খেলতাম আর পাড়ার রকে কুমিরডাঙ্গা খেলতাম। মাই গড, আমি লিটারালি ব্লেসড ফিল করছি। কেন সেটা যদি তোমরা জিজ্ঞেস করো, একটা কথাই বলতে পারি, সেলিব্রিটি হওয়া মুখের কথা নয়, আর সেলিব্রিটি হয়ে গিয়েও যে ডাউন টু আর্থ থাকা, সেটা ইজ এ ভেরি টাফ জব, আই থিঙ্ক সো। মানে এটা লিটারালি তোমাকে দেখে মানে আমার আজকে মনে হচ্ছে কতটা একটা ভালো মানুষ হতে হয় একটা সেলিব্রিটি হতে গেলে, রাইট? ভালো কাজ করতে গেলে, ভালো গান গাইতে গেলে। সিম্পলিসিটি বা সিম্পল থাকাটা কিন্তু কোনো ক্রেডিটের ব্যাপার নয়, আমি মনে করি মানুষ চাইলেই থাকতে পারে। তুমি যদি লাইফকে কমপ্লিকেটেড করতে চাও, লাইফ তোমাকে কমপ্লিকেশনস দেবে। আর তুমি যদি মনে করো আচ্ছা ঠিক আছে, আমার যেটা কাজ, when I'm going to my stage, when I'm performing, when I'm going for a big award show, সেখানে definitely I have to put up my things like blinking and যেগুলো goals আছে সেইগুলো আমাকে করতে হবে। বাট আমি যখন বাড়িতে আসছি তখন আমি একজনের মা, একজনের বউ, একটা বাড়ির মেয়ে, সো সেখানে তো আমি সোনার চামচে কেন মানে খাবার খাবো, আমি সেখানে ভাত হাত দিয়ে মেখেই খাবো। লিটারেলি মানে আমিও ভীষণ পজিটিভ ফিল করছি বন্ধুরা। তোমাদেরকে এইটুকু বলতে পারি, কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানে এসে আমরা চা খেতে খেতে মানে চায়ের আড্ডায় বসে যে জিনিসগুলো জানছি, অনেকে হয়তো তোমরা জানতে না। মানুষটাকে তোমরা সকলে চেনো, রাইট? তোমরা তার গান শুনেছো, তোমার মুগ্ধ হয়েছো গান শুনে, কিন্তু তারও একটা স্টোরি আছে, সেই সাকসেস স্টোরিটা জেনে তোমরা অ্যাটলিস্ট মোটিভেটেড থাকো এবং ইন্সপায়ার্ড থাকো অলওয়েজ। আরেকটা যেটা খুব জানার ব্যাপার, তুমি যখন গান করেছো, মানে তুমি যখন গান করেছো, তোমার তো একটা গানের জগতে একটা নিজস্ব স্টাইল থাকে সব সময়। সেই সময় আজকের গানের যারা গান করছে বা কিছু, তোমার এই ডিফারেন্সটা কি মনে হয় তোমার মতে? আই থিঙ্ক এখনকার ছেলেমেয়েরা অনেক কি বলবো, অনেক বেশি ফরচুনেট, বিকজ রিয়েলিটি শো আছে। আমাদের সময় কোনো রিয়েলিটি ছিল না, রিয়েলিটি শো ছিল না, রিয়েলিস্টিক শো ছিল। পাড়ায় পাড়ায় গান গেয়ে নিজেকে প্রুভ করতে হবে। পয়েন্ট টু বি নোটেড, রিয়েলিটি শো ছিল না, কিন্তু রিয়েলিস্টিক শো ছিল। দেখো মানে অনেক হার্ড ওয়ার্ক বেশি করতে হয়েছে তখন। ইভেন মানে এখন তো এত মিডিয়া, এত কভারেজ, তখন কিছুই ছিল না। তখন এখন অনেক লাইমলাইটে বেশি চলে আসছে, অনেক বেশি এবং অনেক ইজিয়ার হয়ে গেছে। আর এখন বরঞ্চ সোশ্যাল মিডিয়া হয়ে গিয়ে আরো ইজি হয়ে গেছে, কারণ তুমি সোশ্যাল মিডিয়াতে আছো তো লোকের চোখের সামনে আছো, নেই তো নেই। একদম ঠিক তাই, মানে ওই জিনিসটা আমাদের ওই সময় তো কিছুই ছিল না। আমাদের সময় ওই তো বললাম যে মাউথ পাবলিসিটিটা ছিল, ওইটা যদি ভালো হতো তুমি পপুলার, আর ওইটা না হলে তুমি বাড়ি বসে আছো। এটা কিন্তু একটা জিনিস বলো, আজকে সোশ্যাল মিডিয়াতে যেরকম ক্ষণিকের মতো আসছে, ক্ষণিকের মতো চলেও যাচ্ছে। তুমি আজকে এত বছর ধরে কিন্তু একই জায়গায়, একই লাইমলাইট, একই ক্রেজ, একই অডিয়েন্সের ভালোবাসা, এই জিনিসটা কিন্তু এখন নেই। এটা তুমি থাকবে ডেফিনেটলি, সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এবং যেরকম এই যে গানের ক্ষেত্রে বলে, সবাই বলে যে those were the days, পুরোনো গানগুলোর মতো এখন গান হয় না, কিন্তু ভালো মন্দ তো প্রত্যেক যুগেই থাকে। আমাদেরকে হয়তো নিজের ভালো লাগা বা ভালোটা যেটা বলছে সেটাকে এগিয়ে নিয়ে চলতে হয়। তো সেরম ভাবে আমার মনে হয় যে অনেক বেশি পেয়ে গেলে মানুষের ধৈর্যর একটা ইয়ে হয়, তো এখন সেটা হয়েছে। মানে চট করে বোধহয় ফেমটা বেশি পেয়ে যাচ্ছে। না, চট করে ফেম পাওয়ার থেকেও ইয়ে হলো যে কোয়ান্টিটি অফ কি বলবো জিনিসপত্র, মানুষের যে ধরো গান গাইছে পাড়ায় পাড়ায় সব জায়গায়, ডেফিনেটলি বাংলায় ঘরে ঘরে ভালো ভালো গায়ক গায়িকারা আছে, কিন্তু এখন তো আমি যাকেই দেখছি সেই তো গান গাইছে, কারণ জানি সে আমি কে কখন ভাইরাল হয়ে যাচ্ছে, ইউ নেভার নো। মানে ভাইরাল হয়ে গেলে সে হয়তো হঠাৎ করে নাম করে যাচ্ছে, কিন্তু ওই স্ট্যাগন্যান্সি, বাট আমি সেটার এগেইনস্টে নই। কিন্তু আমার হলো যে কেউ যদি ধরো ওরভাবে নাম করে যায়, সেটা যেটার জন্য নাম করেছে তাকে তাহলে সেটাকে ফোকাস করে আরো ভালো করে এগোনো, মানে ওই পথেই যেতে হবে, নাকি আজকে এটা কালকে ওটা। হ্যাঁ, মানে খুব বেশি ওই ফ্লাকচুয়েশন করলে তো হবে না, তোমাকে তো একটা দিকে তো ফোকাস করতেই হবে এট দ্য এন্ড অফ দ্য ডে। তো
মানে আমি যত শুনছি তত আমি আপ্লুত হচ্ছি, কেন আমার আমার আমিও এই ভয়েসটার মানে এই মানুষটার ভয়েসটার আমিও ভীষণ ফ্যান। সুতরাং আজকে সোসাইটি, আজকে ইউথ ভীষণভাবে ডিমোটিভেটেড, এটা আমার ভাষা বলছি, মানে একটুতে হার মেনে যাচ্ছে, গিভ আপ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, হয় কাজে ছেড়ে দিচ্ছে, নাহলে বলছে আমার হয়নি, অন্যকে দোষারোপ করছে। তো তুমি অ্যাজ এ সাকসেসফুল পার্সোনাল, তুমি নিজের জায়গাটা তৈরি করেছো এত বছর ধরে, তুমি এই সোসাইটিকে কি মেসেজ দেবে? মানে তোমার লাইফ লেসন্স থেকে তুমি কি মেসেজ দেবে? দেখো, এই আমি বিশ্বাস করি এই ধরনের মেসেজ দিয়ে কিছু হয় না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার যেটা ঠিক মনে হবে তুমিও সেটাই করবে, আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করবো। তবুও দুটো লোক যদি নেয় সেটা, ফার্স্ট অফ অল মানুষকে না, মানুষ আজকাল ভীষণ ওই কি বলবো, মানে হিন্দি কথাটা আমার মনে পড়ছে, আমি জানি না বাংলাতে কিভাবে এটাকে ডিসক্রাইব করব, ওই ভটকতি হুই আত্মা হয়ে গেছে। মানে কখনো এটা কখনো সেটা, মানে হ্যাঁ, মানে ভীষণ ভীষণ ভাবে ভটকতি আত্মা হয়ে গেছে। মানুষকে আগে শান্ত হতে হবে। আর মানুষ ভীষণ ছোটবেলায় দিদারা বলতো না, লোভে পাপ পাপে মৃত্যু। মানুষ ভীষণ ম্যাটেরিয়াল হয়ে গেছে, মনুষ্যত্ব কমে গেছে, মানে হুশটা আস্তে আস্তে চলে যাচ্ছে। হ্যাঁ, তো কাজেই সেই জায়গাটাকে নিজেকে কম্পোজ করতে হবে, মানুষকে একটু শান্ত হতে হবে। মানুষ ভীষণ দৌড়ে চলেছে তো, এবং এত বেশি নিজেদের মধ্যে নিজেরা কম্পিটিশন করছে। আচ্ছা, ওর 50 ইঞ্চি টিভি আছে মানে আমার বাড়িতে 100 ইঞ্চি টিভি থাকতে হবে। দারুণ। হ্যাঁ, তো কাজেই কথা বলেছে। এবং ক্রেডিট কার্ড, মানে ক্রেডিট কার্ড কেন ইউজ করবে? আমি তো নিজে ক্রেডিট কার্ড ইউজ করি না, আমিও করি না। ভীষণ অ্যাক্সিডেন্টালি যদি কোনো দরকার হয় দেন, বাট স্টিল আমি যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে ক্লোজ আপ। হ্যাঁ, তো কিন্তু না, মানুষ তো ক্রেডিট কার্ড আছে, আজকে এখানে কালকে সেখানে উড়িয়ে দিচ্ছে। এই যে মানুষের একটা মানে দৌড়টা বেড়ে গেছে, মানুষ তো নিজেই জানে আজকে জানে না কোথায় থামতে হবে। আজকে উইকেন্ড হলে আমি ছেলে মেয়ে উভয়, বড় ছোট, কাউকে দেখি না বাড়িতে থাকতে। যে লাইফস্টাইল বদলে গেছে আমি মানলাম, কিন্তু আমি ততটাই আমার করা উচিত যতটা আমার ক্ষমতা। মানুষ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, ক্ষমতার বাইরে গিয়ে নিজেকে বড় করো, বাট ক্ষমতার বাইরে তুমি সবকিছু করে ফেলে তারপরে সামলাতে পারছো না, তার জন্য সুইসাইড বেড়ে গেছে, ডিপ্রেশন বেড়ে গেছে। সো মানুষকে আগে ঠিক করতে হবে যে তারা কি চায়। আমি তুমি বলে কাউকে কিছু করতে পারবো না। তবু মানুষ ঠিক করো তোমরা কি চাও, তবু তোমরা ঠিক করো তোমরা কি চাও। তো শান্ত হতেই হবে না, ভীষণ অস্থির হয়ে গেছে যে কেন হচ্ছে না, ওর হচ্ছে কেন হচ্ছে না। এক্স্যাক্টলি, মানে নিজের গোল শিখতে সেটা আমি বলছি না, এভরি অ্যাসপেক্ট, মানে পড়াশোনা, নাচ গান, যাই করুক না, বিজনেস, সবকিছুতে মানুষ ভীষণ অস্থির হয়ে পড়েছে। মানে লিটারালি এটাই হয়তো মানে কারণ আজকের এত মানে ডিমোটিভেট হয়ে, সেটা আমার মনে হয়, মানে আমার স্টাডি, আমারও তাই মনে হয়। কেন এটাই আজকের দিনে ব্যাপার হয়ে গেছে। আর আজকের ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাজ এ ফিল্ম মেকার, আমি তোমার কাছে মানে একটা, তোমার মতে আজকের সেদিনের মানে ধরো আজকে থেকে 15 বছর আগে তখনকার ফিল্ম ইন্ডাস্ট্রি আর এখনকার ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে তোমার কি চেঞ্জেস বলে মনে হয়? অনেক চেঞ্জেস হয়ে গেছে, পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, সময় চেঞ্জ হবে সেটা তো নরমাল, কিন্তু পরিবেশও চেঞ্জ হয়ে গেছে, কাজ করার ধরন বদলে গেছে। ইয়া, ডেফিনেটলি এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি স্মার্টার, আই গেস। আগেকার মানুষেরা দে ওয়ার স্মার্ট বাট দে ওয়ার লিটল মোর ইনোসেন্ট, যেটা এখন নয় একেবারে। আর এই ইনোসেন্সিটাই হয়তো কাজের ধরন চেঞ্জ হয়ে গেছে। এবং আমি রিসেন্টলি যখন ওই হরগৌরী পাইস হোটেলে কাজ করতে গেলাম, তখন আরো বুঝলাম যে অনেক নতুন ছেলে মেয়েরা কাজ করছে, হয়তো তাদেরকে আমি চিনি না, বাট যারা রেগুলারলি দেখছেন তারা চেনে। এন্ড ভালো লাগছে, মানে এখন মিডিয়াটা এতটা ছড়িয়ে গেছে, মানে ওয়েব সিরিজ, টেলিভিশন, মানে শর্ট ফিল্মস, জর্নাল হয়ে গেছে, অনেক কটা দিক ছড়িয়ে গেছে, যার জন্য অনেক নতুন ছেলে মেয়েরা কাজ পাচ্ছে, which is a very good thing। মানে এখন আর ওই শুধুমাত্র ওই 10 জন আর্টিস্টের বাইরে কাউকে কাজে নেবে না, ওই রকম নেই। সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট।
মানে মানে সকলের কাজ করার সুযোগ আছে এবং আছে। তার মধ্যে যে কাজ করে নিজের জায়গাটা করে নিতে পারবে সেটাই আসলে দেখা, মানে সেখানেই তার ইউএসপি যে সে কতটা Exactly. সেটাকে এনক্যাশ করতে পারবে, রাইট? তো আমাদের সকলের ভালোবাসা জোজো কি খেতে ভালোবাসে? এনিথিং বাট নট মানে ভেজ না নন ভেজ তো অবশ্যই হার্ডকোর নন ভেজ, হ্যাঁ, বাট আমার ভেজও ভালো লাগে। কখনো কখনো ফর আ চেঞ্জ আমি ভেজ খাই। আমার মেয়ে যেহেতু ভেজিটেরিয়ান, সো ওর সঙ্গে আমার ভেজ খেতে ভালোই লাগে। 28 বছর বয়সে ভেজিটেরিয়ান হয়ে গেছে? না, ও বেশ কয়েক বছর আগে, কারণ ও যেহেতু পেট লাভার, আমরা সবাই পেট লাভার, বাট ও একটা দুটো সংস্থার সঙ্গেও যুক্ত, সো শি ইজ অলমোস্ট ভেগান আর কি। ও মাই গড! তো আমার ওর সঙ্গে আমরা বেশ এনজয় করি আর কি। আচ্ছা, মানে মিক্সিং আপটা ওরকম ভাবে হয় এবং ভালো লাগে। সো আর গ্রাম ভালো লাগে না শহর? দেখো, ডিপেন্ড করে। আমার যদি কাজ থাকে যখন আমার শহরকে ছেড়ে বেরোনোর কোনো উপায় নেই, বাট হ্যাঁ, যখন আমার মনে হয় যে আমার নিস্তব্ধতা চাই তখন ডেফিনেটলি আউটস্কার্টস ভালো লাগে। মাই গড! লাস্ট এই একটা কথা জিজ্ঞেস করবো, সেটা আমার জন্য, সেটা হচ্ছে কাপ অফ চা উইথ অরুণিমা যে অনুষ্ঠানটা, আমি এটা আমার একটা মোটো ছিল, আমি অন স্ক্রিনই বলছি, টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল, যে তারাও দেখুক যে এই সাকসেসফুল মানুষটারও সে গিভ আপ করেনি কোনো সময়, সব পজিটিভ থট করেছে লাইফে, যে আর প্রতিটা জিনিসের মধ্যে ভালো দেখা, পজিটিভিটি দেখা। তো তুমি কাপ অফ চা অনুষ্ঠানটাকে কত মার্কস দেবে 10-এর মধ্যে? দেখো, প্রথমত এটা আমি মার্কসে যাব না, বিকজ আই থিঙ্ক ইটস আ ভেরি গুড থিং। কারণ তুমি যে ভাবনাটা ভেবেছো, এরকম ভাবনা অনেক মানুষই হয়তো ভাবতে পারে, কিন্তু তারা ভাবেনি, তুমি ভেবেছো। So which is a very good thing, and তোমার এই অনুষ্ঠান দেখে ডেফিনেটলি অনেকে মোটিভেটেড হয়, ইন্সপায়ার্ড হয়। So I wish you all the luck and good wishes for you. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে আমাদের অনুষ্ঠান শেষের পথে। আমাদের আগামী ডিজিম্যাক্স ক্রিয়েশনের জন্য আমি একটা শুভেচ্ছা বার্তা চাই, তুমি কি বলবে ডিজিম্যাক্স ক্রিয়েশন ফিল্ম প্রোডাকশন কে নিয়ে? তোমাদের এই সংস্থা আরো বড় হোক এবং ডেফিনেটলি তোমরা আরো অনেক সেরকম মানুষজনকে নিয়ে আসো, যাদেরকে এখনো আমরা পাচ্ছি, হয়তো আরো কয়েক বছর পরে পাবো না, কারণ তাদের বড়দের কথাটাও শোনা আমার মনে হয় খুব জরুরি। একদম একদম একদম, লিটারালি থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ আজকে ভালো লাগলো, এবং এই ফুলটা একটু তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ for coming to my show, and honestly speaking খুব শীঘ্রই দেখা হচ্ছে। অন স্ক্রিন বলছি, আমার এই গলার একটা ভুলে গেছি বন্ধুরা, কিছু মনে করো না, একটা কলি গান না আজকে আমি গাইবো না, কারণ আমার কদিন ধরে রাত জাগা চলছে, আচ্ছা টানা শোজ চলছে, আমার গলা একদম ভেঙে আছে, সো ওই ভাঙা গলায় আমি গাইতে চাই না। তোমার ছবিতে যখন গাইবো তখন। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে থাকো, এই কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানের সাথে থেকো। প্রতি শুক্রবার সন্ধ্যে 6:30 তোমাদের সামনে আসি সাকসেসফুল মানুষদের সাকসেস স্টোরি নিয়ে। খুব ভালো থাকো, পজিটিভ থাকো, এন্ড বিলিভ ইন কর্মা, রাইট? একদম, বিলিভ ইন কর্মা।